48। সুচরিতা ভাবিতে লাগিল, ললিতা এ কি কাণ্ড বাঁধাইয়া বসিল। কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া ললিতার গলা ধরিয়া কহিল, আমার কিন্তু ভাই ভয় হচ্ছে। ললিতা জিজ্ঞাসা করিল, কিসের ভয়? সুচরিতা কহিল, ব্রাহ্ম সমাজে তো চারিদিকে হুলস্থুল পড়ে গেছে, কিন্তু শেষকালে বিনয়বাবু যদি রাজি না হন। ললিতা মুখ নিচু করিয়া দৃঢ় স্বরে কহিল, তিনি রাজি হবেনি। সুচরিতা কহিল, তুই তো জানিস পানুবাবু মাকে ওই আশ্বাস দিয়ে গেছেন যে বিনয়বাবু কখনোই তাদের সমাজ পরিত্যাগ করে এই বিয়ে করতে রাজি হবে না। ললিতা, কেন তুই সব দিক না ভেবে পানুবাবুর কাছে কথাটা অমন করে বলে ফেললি? ললিতা কহিল, বলেছি বলে আমার এখনো অনুতাপ হচ্ছে না। পানুবাবু মনে করেছিলেন তিনি এবং তার সমাজ আমাকে শিকারের জন্তুর মতো তাড়া করে একেবারে অতল সমুদ্রের ধার পর্যন্ত নিয়ে এসেছেন। এইখানে আমাকে ধরা দিতেই হবে। তিনি জানেন না এই সমুদ্রে লাফিয়ে পড়তে আমি ভয় করি নে, তার শিকারী কুকুরের তাড়ায় তার পিঞ্জরের মধ্যে ঢুকতেই আমার ভয়। সুচরিতা কহিল, একবার বাবার সঙ্গে পরামর্শ করে দেখি। ললিতা কহিল, বাবা কখনো শিকারের দলে যোগ দেবেন না, এ আমি তোমাকে নিশ্চয় বলছি। তিনি তো কোনোদিন আমাদের শিকলে বাঁধতে চাননি। তার মতের সঙ্গে যখন কোনোদিন আমাদের কিছু অনৈক্য ঘটেছে, তিনি কি কখনো একটুও রাগ প্রকাশ করেছেন? ব্রাহ্ম সমাজের নামে তাড়া দিয়ে আমাদের মুখ বন্ধ করে দিতে চেষ্টা করেছেন। এই নিয়ে মা কতদিন বিরক্ত হয়েছেন, কিন্তু বাবার কেবল এই একটি মাত্র ভয় ছিল, পাছে আমরা নিজে চিন্তা করার সাহস হারাই। এমন করে যখন তিনি আমাদের মানুষ করে তুলেছেন, তখন শেষকালে কি তিনি পানুবাবুর মতো সমাজের জেল দারোগার হাতে আমাকে সমর্পণ করে দেবেন? সুচরিতা কহিল, আচ্ছা বেশ, বাবা যেন কোনো বাধা দিলেন না, তারপরে কি করা যাবে বল। ললিতা কহিল, তোমরা যদি কিছু না করো তাহলে আমি নিজে। সুচরিতা ব্যস্ত হইয়া উঠিয়া কহিল, না না, তোকে কিছু করতে হবে না ভাই, আমি একটা উপায় করছি। সুচরিতা পরেশবাবুর কাছে যাইবার জন্য প্রস্তুত হইতেছিল। এমন সময় পরেশবাবু স্বয়ং সন্ধ্যাকালে তাহার কাছে আসিয়া উপস্থিত হইলেন। এই সময় পরেশবাবু প্রতিদিন তাহার বাড়ির বাগানে একলা মাথা নিচু করিয়া আপন মনে ভাবিতে ভাবিতে পায়চারি করিয়া থাকেন। সন্ধ্যার পবিত্র অন্ধকারটিকে ধীরে ধীরে মনের উপর বুলাইয়া কর্মের দিনের সমস্ত দাগগুলিকে যেন মুছিয়া ফেলেন এবং অন্তরের মধ্যে নির্মল শান্তি সঞ্চয় করিয়া রাত্রির বিশ্রামের জন্য প্রস্তুত হইতে থাকেন। আজ পরেশবাবু তাহার সেই সন্ধ্যার নিভৃত ধ্যানের শান্তি সম্ভোগ পরিত্যাগ করিয়া যখন চিন্তিত মুখে সুচরিতার ঘরে আসিয়া দাঁড়াইলেন, তখন যে শিশুর খেলা করা উচিত ছিল, সেই শিশু পীড়িত হইয়া চুপ করিয়া পড়িয়া থাকিলে মার মনে যেমন ব্যথা বাজে, সুচরিতার স্নেহপূর্ণ চিত্ত তেমনি ব্যথিত হইয়া উঠিল। পরেশবাবু মৃদু স্বরে কহিলেন, রাধে, সব শুনেছ তো? সুচরিতা কহিল, হ্যাঁ বাবা, সব শুনেছি, কিন্তু তুমি অত ভাবছ কেন? পরেশবাবু কহিলেন, আমি তো আর কিছু ভাবি নে। আমার ভাবনা এই যে ললিতা যে ঝড়টা জাগিয়ে তুলেছে তার সমস্ত আঘাত সইতে পারবে তো? উত্তেজনার মুখে অনেক সময় আমাদের মনে অন্ধ স্পর্ধা আসে, কিন্তু একে একে যখন তার ফল ফলতে আরম্ভ হয়, তখন তার ভার বহন করবার শক্তি চলে যায়। ললিতা কি সমস্ত ফলাফলের কথা বেশ ভালো করে চিন্তা করে যেটা তার পক্ষে শ্রেয় সেইটাই স্থির করেছে? সুচরিতা কহিল, সমাজের তরফ থেকে কোনো উৎপীড়নে ললিতাকে কোনোদিন পরাস্ত করতে পারবে না, এ আমি তোমাকে জোর করে বলতে পারি। পরেশ কহিলেন, আমি এই কথাটা খুব নিশ্চয় করে জানতে চাই যে ললিতা কেবল রাগের মাথায় বিদ্রোহ করে ঔদ্ধত্য প্রকাশ করছে না। সুচরিতা মুখ নিচু করিয়া কহিল, না বাবা, তা যদি হতো তাহলে আমি তার কথায় একেবারে কানই দিতুম না। ওর মনের মধ্যে যে কথাটা গভীরভাবে ছিল সেইটাই হঠাৎ ঘা খেয়ে একেবারে বেরিয়ে এসেছে। এখন একে কোনো রকমে চাপাচুপি দিতে গেলে ললিতার মতো মেয়ের পক্ষে ভালো হবে না। বাবা, বিনয়বাবু তো লোক খুব ভালো। পরেশবাবু কহিলেন, আচ্ছা, বিনয় কি ব্রাহ্ম সমাজে আসতে রাজি হবে? সুচরিতা কহিল, তা ঠিক বলতে পারি নে। আচ্ছা বাবা, একবার গৌরবাবুর মার কাছে যাব। পরেশবাবু কহিলেন, আমিও ভাবছিলুম তুমি গেলে ভালো হয়। 49।
আনন্দময়ীর বাড়ি হইতে রোজ সকালবেলায় বিনয় একবার বাসায় আসিত। আজ সকালে আসিয়া সে একখানা চিঠি পাইল। চিঠিতে কাহারও নাম নাই। ললিতাকে বিবাহ করিলে বিনয়ের পক্ষে কোনো মতেই তাহা সুখের হইতে পারে না এবং ললিতার পক্ষে তাহা অমঙ্গলের কারণ হইবে, এই কথা লইয়া চিঠিতে দীর্ঘ উপদেশ আছে এবং সকলের শেষে আছে যে এ সত্ত্বেও যদি বিনয় ললিতাকে বিবাহ করিতে নিবৃত্ত না হয়, তবে একটা কথা সে যেন চিন্তা করিয়া দেখে, ললিতার ফুসফুস দুর্বল, ডাক্তারেরা যক্ষার সম্ভাবনা আশঙ্কা করেন। বিনয় এরূপ চিঠি পাইয়া হতবুদ্ধি হইয়া গেল। এমনতর কথার যে মিথ্যা করিয়াও সৃষ্টি হইতে পারে, বিনয় কখনো তাহা মনে করে নাই। কারণ সমাজের বাধায় ললিতার সঙ্গে বিনয়ের বিবাহ যে কোনো ক্রমে সম্ভব হইতে পারে না, ইহা তো কাহারো কাছে অগোচর নাই। এই জন্যই তো ললিতার প্রতি তাহার হৃদয়ের অনুরাগকে এতদিন সে অপরাধ বলিয়াই গণ্য করিয়া আসিতেছিল। কিন্তু এমনতর চিঠি যখন তাহার হাতে আসিয়া পৌঁছিয়াছে, তখন সমাজের মধ্যে এ সম্বন্ধে নিঃসন্দেহে বিস্তর আলোচনা হইয়া গিয়াছে। ইহাতে সমাজের লোকের কাছে ললিতা যে কিরূপ অপমানিত হইতেছে তাহা চিন্তা করিয়া তাহার মন অত্যন্ত ক্ষুব্ধ হইয়া উঠিল। তাহার নামের সঙ্গে ললিতার নাম জড়িত হইয়া প্রকাশ্যভাবে লোকের মুখে সঞ্চরণ করিতেছে, ইহাতে সে অত্যন্ত লজ্জিত ও সংকুচিত হইয়া উঠিল। তাহার কেবলই মনে হইতে লাগিল তাহার সঙ্গে পরিচয়কে ললিতা অভিশাপ ও ধিক্কার দিতেছে। মনে হইতে লাগিল তাহার দৃষ্টিমাত্রও ললিতা আর কোনো দিন সহ্য করিতে পারিবে না। হায়রে মানব হৃদয়! এই অত্যন্ত ধিক্কারের মধ্যেও বিনয়ের চিত্তের মধ্যে একটি নিবিড়, গভীর, সূক্ষ্ম ও তীব্র আনন্দ এক প্রান্ত হইতে আরেক প্রান্তে সঞ্চরণ করিতেছিল। তাহাকে থামাইয়া রাখা যাইতেছিল না। সমস্ত লজ্জা, সমস্ত অপমানকে সে অস্বীকার করিতেছিল। সেইটাকে কোনো মতে কিছুমাত্র প্রশ্রয় না দিবার জন্য তাহার বারান্দায় সে দ্রুত বেগে পায়চারি করিয়া বেড়াইতে লাগিল। কিন্তু সকালবেলার আলোকের ভিতর দিয়া একটা মদিরতা তাহার মনে সঞ্চারিত হইল। রাস্তা দিয়া ফেরিওয়ালা হাঁকিয়া যাইতেছিল, তাহার সেই হাঁকের সুরও তাহার হৃদয়ের মধ্যে একটা গভীর চাঞ্চল্য জাগাইল। বাহিরের লোক নিন্দাই যেন ললিতাকে বন্যার মতো ভাসাইয়া বিনয়ের হৃদয়ের ডাঙার উপর তুলিয়া দিয়া গেল। ললিতার এই সমাজ হইতে ভাসিয়া আসার মূর্তিটিকে সে আর ঠেকাইয়া রাখিতে পারিল না। তাহার মন কেবলই বলিতে লাগিল, ললিতা আমার, একলাই আমার। অন্য কোনো দিন তাহার মন দুর্দাম হইয়া এত জোরে এ কথা বলিতে সাহস করে নাই। আজ বাহিরে যখন এই ধ্বনিটা এমন করিয়া হঠাৎ উঠিল, তখন বিনয় কোনো মতেই নিজের মনকে আর চুপ চুপ বলিয়া থামাইয়া রাখিতে পারিল না। বিনয় এমনই চঞ্চল হইয়া যখন বারান্দায় বেড়াইতেছে, এমন সময় দেখিল হারানবাবু রাস্তা দিয়া আসিতেছেন। তৎক্ষণাৎ বুঝিতে পারিল তিনি তাহার কাছেই আসিতেছেন এবং অনামা চিঠিটার পশ্চাতে যে একটা বৃহৎ আলোড়ন আছে তাহাও নিশ্চয় জানিল। অন্য দিনের মতো বিনয় তাহার স্বভাবসিদ্ধ প্রগল্ভতা প্রকাশ করিল না। সে হারানবাবুকে চৌকিতে বসাইয়া নীরবে তাহার কথার প্রতীক্ষা করিয়া রহিল। হারানবাবু কহিলেন, বিনয়বাবু, আপনি তো হিন্দু। বিনয় কহিল, হ্যাঁ, হিন্দু বই কি। হারান কহিলেন, আমার এ প্রশ্নে রাগ করবেন না। অনেক সময় আমরা চারিদিকের অবস্থা বিবেচনা না করে অন্ধ হয়ে চলি, তাতে সংসারে দুঃখের সৃষ্টি করে। এমন স্থলে আমরা কি, আমাদের সীমা কোথায়, আমাদের আচরণের ফল কতদূর পর্যন্ত পৌঁছয়, এ সমস্ত প্রশ্ন যদি কেউ উত্থাপন করে, তবে তা অপ্রিয় হলেও তাকে বন্ধু বলে মনে জানবেন। বিনয় হাসিবার চেষ্টা করিয়া কহিল, বৃথাই আপনি এতটা ভূমিকা করছেন। অপ্রিয় প্রশ্নে ক্ষিপ্ত হয়ে উঠে আমি যে কোনো প্রকার অত্যাচার করব, আমার সেরকম স্বভাব নয়। আপনি নিরাপদে আমাকে সকল প্রকার প্রশ্ন করতে পারেন। হারানবাবু কহিলেন, আমি আপনার প্রতি ইচ্ছাকৃত কোনো অপরাধের দোষারোপ করতে চাইনি, কিন্তু বিবেচনার ত্রুটিও অনেক সময় বিষময় হয়ে উঠতে পারে, এ কথা আপনাকে বলাই বাহুল্য। বিনয় মনে মনে বিরক্ত হইয়া উঠিয়া কহিল, যা বাহুল্য তা নাই বললেন, আসল কথাটা বলুন। হারানবাবু কহিলেন, আপনি যখন হিন্দু সমাজে আছেন এবং সমাজ ছাড়াও যখন আপনার পক্ষে অসম্ভব, তখন পরেশবাবুর পরিবারে কি আপনার এমনভাবে গতিবিধি করা উচিত যাতে সমাজে তার মেয়েদের সম্বন্ধে কোনো কথা উঠতে পারে? বিনয় গম্ভীর হইয়া কিছুক্ষণ নীরবে থাকিয়া কহিল, দেখুন পানুবাবু, সমাজের লোক কিসের থেকে কোন কথার সৃষ্টি করবে সেটা অনেকটা তাদের স্বভাবের উপর নির্ভর করে।
তার সমস্ত দায়িত্ব আমি নিতে পারিনি। পরেশবাবুর মেয়েদের সম্বন্ধেও যদি আপনাদের সমাজে কোনো প্রকার আলোচনা ওঠা সম্ভব হয়, তবে তাদের তাতে লজ্জার বিষয় তেমন নেই যেমন আপনাদের সমাজের। হারানবাবু কহিলেন, কোনো কুমারীকে তার মায়ের সঙ্গ পরিত্যাগ করে যদি বাইরের পুরুষের সঙ্গে একলা এক জাহাজে ভ্রমণ করতে প্রশ্রয় দেওয়া হয়, তবে সে সম্বন্ধে কোন সমাজের আলোচনা করার অধিকার নেই জিজ্ঞাসা করি? বিনয় কহিল, বাইরের ঘটনাকে ভিতরের অপরাধের সঙ্গে আপনারাও যদি একই আসন দান করেন, তবে হিন্দু সমাজ ত্যাগ করে আপনাদের ব্রাহ্ম সমাজে আসবার কি দরকার ছিল? যাই হোক পানুবাবু, এ সমস্ত কথা নিয়ে বৃথা তর্ক করার কোনো প্রয়োজন দেখিলে। আমার পক্ষে কর্তব্য কি সে আমি চিন্তা করে স্থির করব। আপনি এ সম্বন্ধে আমাকে কোনো সাহায্য করতে পারবেন না। হারানবাবু কহিলেন, আমি আপনাকে বেশি কিছু বলতে চাইনে। আমার কেবল শেষ বলবার কথাটি এই, আপনাকে এখন দূরে থাকতে হবে, নইলে অত্যন্ত অন্যায় হবে। আপনারা পরেশবাবুর পরিবারের মধ্যে প্রবেশ করে কেবল একটা অশান্তির সৃষ্টি করে তুলেছেন। তাদের মধ্যে কি অনিষ্ট বিস্তার করেছেন তা আপনারা জানেন না। হারানবাবু চলিয়া গেলে বিনয়ের মনের মধ্যে একটা বেদনা শুলের মতো বিঁধিতে লাগিল। সরল হৃদয় উদারচিত্ত পরেশবাবু কত সমাদরের সহিত তাহাদের দুইজনকে তাহার ঘরের মধ্যে ডাকিয়া লইয়াছিলেন। বিনয় হয়তো না বুঝিয়া এই ব্রাহ্ম পরিবারের মধ্যে আপন অধিকারের সীমা পদে পদে লঙ্ঘন করিতেছিল, তবু তাহার স্নেহ ও শ্রদ্ধা হইতে সে একদিনও বঞ্চিত হয় নাই। এই পরিবারের মধ্যে বিনয়ের প্রকৃতি এমন একটি গভীরতর আশ্রয় লাভ করিয়াছে যেমনটি সে আর কোথাও পায় নাই। উহাদের সঙ্গে পরিচয়ের পর বিনয় যেন নিজের একটি বিশেষ সত্তাকে উপলব্ধি করিয়াছে। এই যে এত আদর, এত আনন্দ, এমন আশ্রয় যেখানে পাইয়াছে, সেই পরিবারে বিনয়ের স্মৃতি চিরদিন কাঁটার মতো বিঁধিয়া থাকিবে। পরেশবাবুর মেয়েদের উপর সে একটা অপমানের কালিমা আনিয়া দিল। ললিতার সমস্ত ভবিষ্যৎ জীবনের উপর সে এত বড় একটা লাঞ্ছনা আঁকিয়া দিল। ইহার কি প্রতিকার হইতে পারে? হায় রে হায়, সমাজ বলিয়া জিনিসটা সত্যের মধ্যে কত বড় একটা বিরোধ জাগাইয়া তুলিয়াছে। ললিতার সঙ্গে বিনয়ের মিলনের কোনো সত্য বাধা নাই। ললিতার সুখ ও মঙ্গলের জন্য বিনয় নিজের সমস্ত জীবন উৎসর্গ করিয়া দিতে কিরূপ প্রস্তুত আছে, তাহা সেই দেবতাই জানেন, যিনি উভয়ের অন্তর্যামী। তিনিই তো বিনয়কে প্রেমের আকর্ষণে ললিতার এত নিকটে আনিয়া দিয়াছেন। তাহার শাশ্বত ধর্মবিধিতে তো কোথাও বাধে নাই। তবে ব্রাহ্ম সমাজের যে দেবতাকে পানুবাবুর মতো লোকে পূজা করেন, তিনি কি আরেকজন কেহ? তিনি কি মানব চিত্তের অন্তরতর বিধাতা নন? ললিতার সঙ্গে তাহার মিলনের মাঝখানে যদি কোনো নিষেধ করাল দন্ত মেলিয়া দাঁড়াইয়া থাকে, যদি সে কেবল সমাজকেই মানে আর সর্বমানবের প্রভুর দোহাই না মানে, তবে তাহাই কি পাপ নিষেধ নহে? কিন্তু হায়, এ নিষেধ হয়তো ললিতার কাছেও বলবান। তাছাড়া ললিতা হয়তো বিনয়কে, কত সংশয় আছে, কোথায় এর মীমাংসা পাইবে? 50। যখন বিনয়ের বাসায় হারানবাবুর আবির্ভাব হইয়াছে, সেই সময় অবিনাশ আনন্দময়ীর কাছে গিয়া খবর দিয়াছে যে বিনয়ের সঙ্গে ললিতার বিবাহ স্থির হইয়া গেছে। আনন্দময়ী কহিলেন, এ কথা কখনোই সত্য নয়। অবিনাশ কহিল, কেন সত্য নয়? বিনয়ের পক্ষে এ কি অসম্ভব? আনন্দময়ী কহিলেন, সে আমি জানি নে, কিন্তু এত বড় কথাটা বিনয় কখনোই আমার কাছে লুকিয়ে রাখত না। অবিনাশ যে ব্রাহ্ম সমাজের লোকের কাছেই এই সংবাদ শুনিয়াছে এবং ইহা সম্পূর্ণ বিশ্বাসযোগ্য, তাহা সে বারবার করিয়া বলিল। বিনয়ের যে এইরূপ শোচনীয় পরিণাম ঘটিবেই, অবিনাশ তাহা বহু পূর্বেই জানিত। এমনকি গোরাকে এ সম্বন্ধে সে সতর্ক করিয়া দিয়াছিল। ইহাই আনন্দময়ীর নিকট ঘোষণা করিয়া সে মহা আনন্দে নিচের তলায় মহিমের কাছে এই সংবাদ দিয়া গেল। আজ বিনয় যখন আসিল, তাহার মুখ দেখিয়াই আনন্দময়ী বুঝিলেন যে তাহার অন্তঃকরণের মধ্যে একটা বিশেষ ক্ষোভ জন্মিয়াছে। তাহাকে আহার করাইয়া নিজের ঘরের মধ্যে ডাকিয়া আনিয়া বসাইলেন। জিজ্ঞাসা করিলেন, বিনয়, কি হয়েছে তোর, বলতো? বিনয় কহিল, মা, এই চিঠিখানা পড়ে দেখো। আনন্দময়ীর চিঠি পড়া হইলে বিনয় কহিল, আজ সকালে পানুবাবু আমার বাসায় এসেছিলেন। তিনি আমাকে খুব ভর্ৎসনা করে গেলেন। আনন্দময়ী জিজ্ঞাসা করিলেন, কেন? বিনয় কহিল, তিনি বলেন আমার আচরণে তাদের সমাজে পরেশবাবুর মেয়েদের সম্বন্ধে নিন্দার কারণ ঘটেছে।
আনন্দময়ী কহিলেন, লোকে বলছে ললিতার সঙ্গে তোর বিবাহ স্থির হয়ে গেছে, এতে আমি তো নিন্দার কোনো বিষয় দেখছি নে। বিনয় কহিল, বিবাহ হবার জো থাকলে তো নিন্দার কোনো বিষয় থাকতো না, কিন্তু যেখানে তার কোনো সম্ভাবনা নেই সেখানে এরকম গুজব রটানো কত বড় অন্যায়। বিশেষত ললিতার সম্বন্ধে এরকম রটনা করা অত্যন্ত কাপুরুষতা। আনন্দময়ী কহিলেন, তোর যদি কিছুমাত্র পৌরুষ থাকে বিনু, তাহলে এই কাপুরুষতার হাত থেকে তুই অনায়াসেই ললিতাকে রক্ষা করতে পারিস। বিনয় বিস্মিত হইয়া কহিল, কেমন করে মা? আনন্দময়ী কহিলেন, কেমন করে আবার কি? ললিতাকে বিয়ে করে। বিনয় কহিল, কি বলো মা? তোমার বিনয়কে তুমি কি যে মনে করো তা তো বুঝতে পারি না। তুমি ভাবছো বিনয় যদি একবার কেবল বলে যে আমি বিয়ে করব, তাহলে এই জগতে তার উপর আর কোনো কথাই উঠতে পারে না, কেবল আমার ইশারার অপেক্ষাতেই সমস্ত তাকিয়ে বসে আছে। আনন্দময়ী কহিলেন, তোর তো অত শত কথা ভাববার দরকার দেখিনি। তোর তরফ থেকে তুই যেটুকু করতে পারিস সেইটুকু করলেই চুকে গেল। তুই বলতেই পারিস আমি বিবাহ করতে প্রস্তুত আছি। বিনয় কহিল, আমি এমন অসঙ্গত কথা বললে সেটা ললিতার পক্ষে কি অপমানকর হবে না? আনন্দময়ী কহিলেন, অসঙ্গত কেন বলছিস? তোদের বিবাহের গুজব যখন উঠে পড়েছে তখন নিশ্চয়ই সেটা সঙ্গত বলেই উঠেছে। আমি তোকে বলছি তোর কিছু সংকোচ করতে হবে না। বিনয় কহিল, কিন্তু মা, গোরার কথাও তো ভাবতে হয়। আনন্দময়ী দৃঢ়স্বরে কহিলেন, না বাছা, এর মধ্যে গোরার কথা ভাববার কথাই নয়। আমি জানি সে রাগ করবে, আমি চাই না যে সে তোর উপর রাগ করে, কিন্তু কি করবি? ললিতার প্রতি যদি তোর শ্রদ্ধা থাকে তবে তার সম্বন্ধে চিরকাল সমাজে একটা অপমান থেকে যাবে, এ তো তুই ঘটতে দিতে পারিস নে। কিন্তু এ যে বড় শক্ত কথা। কারাদণ্ডে দণ্ডিত যে গোরার প্রতি বিনয়ের প্রেম যেন আরো দ্বিগুণ বেগে ধাবিত হইতেছে, তাহার জন্য সে এত বড় একটা আঘাত প্রস্তুত করিয়া রাখিতে পারে কি? তাছাড়া সংস্কার, সমাজকে বুদ্ধিতে লঙ্ঘন করা সহজ, কিন্তু কাজে লঙ্ঘন করিবার বেলায় ছোট বড় কত জায়গায় টান পড়ে। একটা অপরিচিতের আতঙ্ক, একটা অনভ্যস্তের প্রত্যাখ্যান বিনা যুক্তিতে কেবলই পিছনের দিকে ঠেলিতে থাকে। বিনয় কহিল, মা, তোমাকে যতই দেখছি আশ্চর্য হয়ে যাচ্ছি। তোমার মন একেবারে এমন সাফ হলো কি করে? তোমার কি পায়ে চলতে হয় না? ঈশ্বর কি তোমাকে পাখা দিয়েছেন? তোমার কি কোনো জায়গায় কিছু ঠেকে না? আনন্দময়ী হাসিয়া কহিলেন, ঈশ্বর আমার ঠেকবার মতো কিছুই রাখেননি, সমস্ত একেবারে পরিষ্কার করে দিয়েছেন। বিনয় কহিল, কিন্তু মা, আমি মুখে যাই বলি মনটাতে ঠেকে যে। এত যে বুঝি সুঝি পড়ি শুনি তর্ক করি, হঠাৎ দেখতে পাই মনটা নিতান্ত মূর্খই রয়ে গেছে। এমন সময় মহিম ঘরে ঢুকিয়াই বিনয়কে ললিতা সম্বন্ধে এমন নিতান্ত রূঢ় রকম করিয়া প্রশ্ন করিলেন যে তাহার হৃদয় সংকোচে পীড়িত হইয়া উঠিল। সে আত্মদমন করিয়া মুখ নিচু করিয়া নিরুত্তরে বসিয়া রহিল। তখন মহিম সকল পক্ষের প্রতি তীক্ষ্ণ খোঁজা দিয়া নিতান্ত অপমানকর কতগুলা কথা বলিয়া চলিয়া গেলেন। তিনি বুঝাইয়া গেলেন বিনয়কে এইরূপ ফাঁদে ফেলিয়া সর্বনাশ করিবার জন্যই পরেশবাবুর ঘরে একটা নির্লজ্জ আয়োজন চলিতেছিল। বিনয় নির্বোধ বলিয়াই এমন ফাঁদে সে আটকা পড়িয়াছে। ভোলাক দেখি ওরা গোরাকে, তবে তো বুঝি সে বড় শক্ত জায়গা। বিনয় চারিদিকেই এইরূপ লাঞ্ছনার মূর্তি দেখিয়া স্তব্ধ হইয়া বসিয়া রহিল। আনন্দময়ী কহিলেন, জানিস বিনয়, তোর কি কর্তব্য? বিনয় মুখ তুলিয়া তাহার মুখের দিকে চাহিল। আনন্দময়ী কহিলেন, তোর উচিত একবার পরেশবাবুর কাছে যাওয়া, তার সঙ্গে কথা হলেই সমস্ত পরিষ্কার হয়ে যাবে। ৫১। সুচরিতা হঠাৎ আনন্দময়ীকে দেখিয়া আশ্চর্য হইয়া কহিল, আমি যে এখনই আপনার ওখানে যাব বলে প্রস্তুত হচ্ছিলুম। আনন্দময়ী হাসিয়া কহিলেন, তুমি যে প্রস্তুত হচ্ছিলে তা আমি জানতুম না, কিন্তু যে জন্য প্রস্তুত হচ্ছিলে সেই খবরটা পেয়ে আমি আর থাকতে পারলুম না, চলে এলুম। আনন্দময়ী খবর পাইয়াছেন শুনিয়া সুচরিতা আশ্চর্য হইয়া গেল। আনন্দময়ী কহিলেন, মা, বিনয়কে আমি আমার আপন ছেলের মতোই জানি। সেই বিনয়ের সম্পর্ক থেকেই তোমাদের যখন নাও জেনেছি তখনই তোমাদের মনে মনে কত আশীর্বাদ করেছি। তোমাদের প্রতি কোনো অন্যায় হচ্ছে
এ কথা শুনে আমি স্থির থাকতে পারি কই? আমার দ্বারা তোমাদের কোনো উপকার হতে পারবে কিনা তা তো জানি নে, কিন্তু মনটা কেমন করে উঠল, তাই তোমাদের কাছে ছুটে এলুম। মা, বিনয়ের তরফে কি কোনো অন্যায় ঘটেছে? সুচরিতা কহিল, কিছু মাত্র না। যে কথাটা নিয়ে খুব বেশি আন্দোলন হচ্ছে, ললিতাই তার জন্য দায়ী। ললিতা যে হঠাৎ কাউকে কিছু না বলে স্টিমারে চলে যাবে, বিনয়বাবু তা কখনো কল্পনাও করেননি। লোকে এমন ভাবে কথা করছে যেন ওদের দুজনের মধ্যে গোপনে পরামর্শ হয়ে গিয়েছিল। আবার ললিতা এমনি তেজস্বিনী মেয়ে, সে যে প্রতিবাদ করবে কিংবা কোনো রকমে বুঝিয়ে বলবে আসল ঘটনাটা কি ঘটেছিল, সে তার দ্বারা কোনো মতেই হবার জো নেই। আনন্দময়ী কহিলেন, এর তো একটা উপায় করতে হচ্ছে। এইসব কথা শুনে অবধি বিনয়ের মনে তো কিছুমাত্র শান্তি নেই, সে তো নিজেকেই অপরাধী বলে ঠাউরে বসে আছে। সুচরিতা তাহার আরক্তি মুখ একটুখানি নিচু করিয়া কহিল, আচ্ছা, আপনি কি মনে করেন বিনয়বাবু? আনন্দময়ী সংকোচ প্রেরিতা সুচরিতাকে তাহার কথা শেষ করিতে না দিয়া কহিলেন, দেখো বাছা, আমি তোমাকে বলছি, ললিতার জন্য বিনয়কে যা করতে বলবে সে তাই করবে। বিনয়কে ছেলেবেলা থেকে দেখে আসছি, ও যদি একবার আত্মসমর্পণ করলো তবে ও আর কিছু হাতে রাখতে পারে না। সেই জন্য আমাকে বড় ভয়ই থাকতে হয়, ওর পাছে এমন জায়গায় মন যায় যেখান থেকে ওর কিছুই ফিরে পাওয়ার কোনো আশা নেই। সুচরিতার মন হইতে একটা বোঝা নামিয়া গেল। সে কহিল, ললিতার সম্মতির জন্য আপনাকে কিছুই ভাবতে হবে না, আমি তার মন জানি, কিন্তু বিনয়বাবু কি তার সমাজ পরিত্যাগ করতে রাজি হবেন? আনন্দময়ী কহিলেন, সমাজ হয়তো তাকে পরিত্যাগ করতে পারে, কিন্তু সে আগে ভাগে গায়ে পড়ে সমাজ পরিত্যাগ করতে যাবে কেন মা? তার কি কোনো প্রয়োজন আছে? সুচরিতা কহিল, বলেন কি মা, বিনয়বাবু হিন্দু সমাজে থেকে ব্রাহ্ম ঘরের মেয়ে বিয়ে করবেন? আনন্দময়ী কহিলেন, সে যদি করতে রাজি হয় তাতে তোমাদের আপত্তি কি? সুচরিতার অত্যন্ত গোল ঠেকিল। সে কহিল, সে কেমন করে সম্ভব হবে আমি তো বুঝতে পারছি না। আনন্দময়ী কহিলেন, আমার কাছে এ তো খুবই সহজ ঠেকছে মা। দেখো, আমার বাড়িতে যে নিয়ম চলে সে নিয়মে আমি চলতে পারি নে, সেই জন্য আমাকে কত লোকে খ্রিস্টান বলে। কোনো ক্রিয়াকর্মের সময় আমি ইচ্ছে করেই তফাৎ হয়ে থাকি। তুমি শুনে হাসবে মা, গোরা আমার হাতে জল খায় না, কিন্তু তাই বলে আমি কেন বলতে যাব এ ঘর আমার ঘর নয়, এ সমাজ আমার সমাজ নয়? আমি তো বলতে পারি নে। সমস্ত গালমন্দ মাথায় করে নিয়েই আমি এই ঘর, এই সমাজ নিয়ে আছি। তাতে তো আমার এমন কিছু বাধছে না। যদি এমন বাধে যে আর চলে না, তবে ঈশ্বর যে পথ দেখাবেন সেই পথ ধরব, কিন্তু শেষ পর্যন্তই যা আমার তাকে আমারই বলবো। তারা যদি আমাকে স্বীকার না করে তবে সে তারা বুঝুক। সুচরিতার কাছে এখনো পরিষ্কার হইল না। সে কহিল, কিন্তু দেখুন, ব্রাহ্ম সমাজের যা মত, বিনয়বাবুর যদি। আনন্দময়ী কহিলেন, তার মতো তো সেই রকমই। ব্রাহ্ম সমাজের মত তো একটা সৃষ্টি ছাড়া মত নয়। তোমাদের কাগজে যেসব উপদেশ বেরোয় ও তো আমাকে প্রায়ই সেগুলি পড়ে শোনায়। কোনখানে তফাৎ বুঝতে তো পারিনি। এমন সময় সুচি দিদি বলিয়া ঘরে প্রবেশ করিয়াই আনন্দময়ীকে দেখিয়া ললিতা লজ্জায় লাল হইয়া উঠিল। সে সুচরিতার মুখ দেখিয়াই বুঝিল এতক্ষণ তাহারই কথা হইতেছিল। ঘর হইতে পালাইতে পারিলেই যে সে যেন রক্ষা পাইত, কিন্তু তখন আর পালাইবার উপায় ছিল না। আনন্দময়ী বলিয়া উঠিলেন, এসো ললিতা মা, এসো। বলিয়া ললিতার হাত ধরিয়া তাহাকে একটু বিশেষ কাছে টানিয়া লইয়া বসাইলেন, যেন ললিতা তাহার একটু বিশেষ আপন হইয়া উঠিয়াছে। তাহার পূর্ব কথার অনুবৃত্তি স্বরূপ আনন্দময়ী সুচরিতাকে কহিলেন, দেখো মা, ভালোর সঙ্গে মন্দ মেলাই সবচেয়ে কঠিন, তবু পৃথিবীতে তাও তো মিলছে, আর তাতেও সুখে দুঃখে চলে যাচ্ছে। সবসময় তাতে মন্দই হয় তাও নয়, ভালোও হয়। এ যদি সম্ভব হলো, তবে কেবল মতের একটুখানি অমিল নিয়ে দুজন মানুষ যে কেন মিলতে পারবে না আমি তো তা বুঝতেই পারি না। মানুষের আসল মিল কি মতে? সুচরিতা মুখ নিচু করিয়া বসিয়া রহিল। আনন্দময়ী কহিলেন, তোমাদের ব্রাহ্ম সমাজও কি মানুষের সঙ্গে মানুষকে মিলতে দেবে না? ঈশ্বর ভিতরে যাদের এক করেছেন, তোমাদের সমাজ বাহির থেকে তাদের তফাৎ করে রাখবে? মা, যে সমাজের ছোট অমিলকে মানে না, বড় মিলে সবাইকে মিলিয়ে দেয়, সে সমাজ কি কোথাও নেই? ঈশ্বরের সঙ্গে মানুষ কি কেবল এমনি ঝগড়া করেই চলবে?
সমাজ জিনিসটা কি কেবল এই জন্যই হয়েছে? আনন্দময়ী যে এই বিষয়টি লইয়া এত আন্তরিক উৎসাহের সঙ্গে আলোচনায় প্রবৃত্ত হইয়াছেন, সে কি কেবল ললিতার সঙ্গে বিনয়ের বিবাহের বাধা দূর করিবার জন্যই? সুচরিতার মনে এ সম্বন্ধে একটু দ্বিধার ভাব অনুভব করিয়া সেই দ্বিধাটুকু ভাঙিয়া দিবার জন্য তাহার সমস্ত মন যে উদ্যত হইয়া উঠিল, ইহার মধ্যে আরেকটা উদ্দেশ্য কি ছিল না? সুচরিতা যদি এমন সংস্কারে জড়িত থাকে, তবে সে যে কোনো মতেই চলিবে না। বিনয় ব্রাহ্ম না হইলে বিবাহ ঘটিতে পারিবে না, এই যদি সিদ্ধান্ত হয়, তবে বড় দুঃখের সময়ও এই কয়দিন আনন্দময়ী যে আশা গড়িয়া তুলিয়াছিলেন, সে যে ধূলিসাৎ হয়। আজই বিনয় এই প্রশ্ন তাহাকে জিজ্ঞাসা করিয়াছিল, বলিয়াছিল, মা, ব্রাহ্ম সমাজে কি নাম লেখাতেই হবে? সেও স্বীকার করব? আনন্দময়ী বলিয়াছিলেন, না না, তার তো কোনো দরকার দেখিনে। বিনয় বলিল, যদি তারা পীড়াপিড়ি করেন? আনন্দময়ী অনেকক্ষণ চুপ করিয়া থাকিয়া কহিয়াছিলেন, না, এখানে পীড়াপিড়ি খাটবে না। সুচরিতা আনন্দময়ীর আলোচনায় যোগ দিল না, সে চুপ করিয়াই রহিল। তিনি বুঝিলেন সুচরিতার মন এখনো সায় দিতেছে না। আনন্দময়ী মনে মনে ভাবিতে লাগিলেন, আমার মন যে সমাজের সমস্ত সংস্কার কাটিয়াছে, সে তো কেবল ওই গোরার স্নেহে। তবে কি গোরার পরে সুচরিতার মন পড়ে নাই? যদি পড়িত, তবে তো এই ছোট কথাটাই এত বড় হইয়া উঠিত না। আনন্দময়ীর মন একটুখানি বিমর্ষ হইয়া গেল। কারাগার হইতে গোরার বাহির হইতে আর দিন দুয়েক বাকি আছে মাত্র। তিনি মনে ভাবিতেছিলেন, তাহার জন্য একটা সুখের ক্ষেত্র প্রস্তুত হইয়া রহিয়াছে। এবারে যেমন করিয়া হোক গোরাকে বাঁধিতেই হইবে, নহিলে সে যে কোথায় কি বিপদে পড়িবে তাহার ঠিকানা নাই। কিন্তু গোরাকে বাঁধিয়া ফেলা তো যে সে মেয়ের কর্ম নয়। এদিকে কোন হিন্দু সমাজের মেয়ের সঙ্গে গোরার বিবাহ দেওয়া যে অন্যায় হইবে, সেজন্য এতদিন নানা কন্যা দায়গ্রস্তের দরখাস্ত একেবারে নামঞ্জুর করিয়াছেন। গোরা বলে, আমি বিবাহ করিব না। তিনি মা হইয়া একদিনের জন্য প্রতিবাদ করেন নাই, ইহাতে লোকে আশ্চর্য হইয়া যাইত। এবারে গোরার দু একটা লক্ষণ দেখিয়া তিনি মনে মনে উৎফুল্ল হইয়াছিলেন। সেই জন্যই সুচরিতার নীরব বিরুদ্ধতা তাহাকে অত্যন্ত আঘাত করিল, কিন্তু তিনি সহজে হাল ছাড়িবার পাত্রী নন। মনে মনে কহিলেন, আচ্ছা, দেখা যাক। 52। পরেশবাবু কহিলেন, বিনয়, তুমি ললিতাকে একটা সংকট থেকে উদ্ধার করবার জন্যে একটা দুঃসাহসিক কাজ করবে, এরকম আমি ইচ্ছে করিনে। সমাজের আলোচনার বেশি মূল্য নেই। আজ যা নিয়ে গোলমাল চলছে, দুদিন বাদে তা কারো মনেও থাকবে না। ললিতার প্রতি কর্তব্য করিবার জন্যই যে বিনয় কোমর বাঁধিয়া আসিয়াছিল, সে বিষয়ে বিনয়ের মনে বিন্দুমাত্র সন্দেহ ছিল না। সে জানিত এরূপ বিবাহে সমাজে অসুবিধা ঘটিবে এবং তাহার চেয়েও বেশি গোরা বড়ই রাগ করিবে, কিন্তু কেবল কর্তব্য বুদ্ধির দোহাই দিয়া এই সকল অপ্রিয় কল্পনাকে সে মন হইতে খেদাইয়া রাখিয়াছিল। এমন সময় পরেশবাবু যখন হঠাৎ কর্তব্য বুদ্ধিকে একেবারে বরখাস্ত করিতে চাহিলেন, তখন বিনয় তাহাকে ছাড়িতে চাহিল না। সে কহিল, আপনাদের স্নেহঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আমাকে উপলক্ষ করে আপনাদের পরিবারের দুদিনের জন্য যদি লেশমাত্র অশান্তি ঘটে, তবে সেও আমার পক্ষে অসহ্য। পরেশবাবু কহিলেন, বিনয়, তুমি আমার কথাটা ঠিক বুঝতে পারছো না। আমাদের প্রতি তোমার যে শ্রদ্ধা আছে, তাতে আমি খুব খুশি হয়েছি, কিন্তু সেই শ্রদ্ধার কর্তব্য শোধ করার জন্যই যে তুমি আমার কন্যাকে বিবাহ করতে প্রস্তুত হয়েছ, এটা আমার কন্যার পক্ষে শ্রদ্ধেয় নয়। সেই জন্যই আমি তোমাকে বলছিলুম যে সংকট এমন গুরুতর নয় যে এর জন্য তোমাকে কিছুমাত্র ত্যাগ স্বীকার করবার প্রয়োজন আছে। যাক, বিনয় কর্তব্য দায় হইতে মুক্তি পাইল, কিন্তু খাঁচার দ্বার খোলা পাইলে পাখি যেমন ঝটপট করিয়া উড়িয়া যায়, তেমন করিয়া তাহার মন তো নিষ্কৃতির অবারিত পথে দৌড় দিল না। এখনো সে যে নড়িতে চায় না। কর্তব্য বুদ্ধিকে উপলক্ষ করিয়া সে যে অনেক দিনের সংযমের বাঁধকে অনাবশ্যক বলিয়া ভাঙিয়া দিয়া বসিয়া আছে। মন আগে যেখানে ভয় ভয় পা বাড়াইত এবং অপরাধীর মতো সসংকোচে ফিরিয়া আসিত, সেখানে সে যে ঘর জুড়িয়া বসিয়া লঙ্কা ভাগ করিয়া লইয়াছে। এখন তাহাকে ফেরানো কঠিন। যে কর্তব্য বুদ্ধি তাহাকে হাতে ধরিয়া এই জায়গাটাতে আনিয়াছে, সে যখন বলিতেছে আর দরকার নাই, চলো ভাই ফিরি, মন বলে,
তোমার দরকার না থাকে তুমি ফেরো, আমি এইখানেই রহিয়া গেলাম। পরেশ যখন কোথাও কোনো আড়াল রাখিতে দিলেন না, তখন বিনয় বলিয়া উঠিল, আমি যে কর্তব্যের অনুরোধেই এত বড় একটা কষ্ট স্বীকার করতে যাচ্ছি এমন কথা মনেও করবেন না। আপনারা যদি সম্মতি দেন তবে আমার পক্ষে এমন সৌভাগ্য আর কিছুই হতে পারে না। কেবল আমার ভয় হয় পাছে। সত্যপ্রিয় পরেশবাবু অসংকোচে কহিলেন, তুমি যা ভয় করছো তার কোনো হেতু নেই। আমি সুচরিতার কাছ থেকে শুনেছি ললিতার মন তোমার প্রতি বিমুখ নয়। বিনয়ের মনের মধ্যে একটা আনন্দের বিদ্যুৎ খেলিয়া গেল। ললিতার মনের একটি গূঢ় কথা সুচরিতার কাছে ব্যক্ত হইয়াছে। কবে ব্যক্ত হইল, কেমন করিয়া ব্যক্ত হইল? দুই সখীর কাছে এই যে আভাসে অনুমানে একটা জানাজানি হইয়াছে, ইহার সুতীব্র রহস্যময় সুখ বিনয়কে যেন বিদ্ধ করিতে লাগিল। বিনয় বলিয়া উঠিল, আমাকে যদি আপনারা যোগ্য মনে করেন তবে তার চেয়ে আনন্দের কথা আমার পক্ষে আর কিছুই হইতে পারে না। পরেশবাবু কহিলেন, তুমি একটু অপেক্ষা করো, আমি একবার উপর থেকে আসি। তিনি বরদা সুন্দরীর মত লইতে গেলেন। বরদা সুন্দরী কহিলেন, বিনয়কে তো দীক্ষা নিতে হবে। পরেশবাবু কহিলেন, তা নিতে হবে বই কি। বরদা সুন্দরী কহিলেন, সেটা আগে ঠিক করো, বিনয়কে এইখানে ডাকাও না। বিনয় উপরে আসিলে বরদা সুন্দরী কহিলেন, তাহলে দীক্ষার দিন তো একটা ঠিক করতে হয়। বিনয় কহিল, দীক্ষার কি দরকার আছে? বরদা সুন্দরী কহিলেন, দরকার নেই বলো কি, নইলে ব্রাহ্ম সমাজে তোমার বিবাহ হবে কি করে? বিনয় চুপ করিয়া মাথা হেঁট করিয়া বসিয়া রহিল। বিনয় তাহার ঘরে বিবাহ করিতে সম্মত হইয়াছে শুনিয়াই পরেশবাবু ধরিয়া লইয়াছিলেন যে সে দীক্ষা গ্রহণ করিয়া ব্রাহ্ম সমাজে প্রবেশ করিবে। বিনয় কহিল, ব্রাহ্ম সমাজের ধর্মমতের প্রতি আমার তো শ্রদ্ধা আছে এবং এ পর্যন্ত আমার ব্যবহারেও তার অন্যথাচরণ হয়নি, তবে কি বিশেষভাবে দীক্ষা নেওয়ার দরকার আছে? বরদা সুন্দরী কহিলেন, যদি মতেই মিল থাকে তবে দীক্ষা নিতেই বা ক্ষতি কি? বিনয় কহিল, আমি যে হিন্দু সমাজের কেউ নই এ কথা বলা আমার পক্ষে অসম্ভব। বরদা সুন্দরী কহিলেন, তাহলে এ কথা নিয়ে আলোচনা করাই আপনার অন্যায় হয়েছে। আপনি কি আমাদের উপকার করবার জন্য দয়া করে আমার মেয়েকে বিয়ে করতে রাজি হয়েছেন? বিনয় অত্যন্ত আঘাত পাইল, দেখিল তাহার প্রস্তাবটা ইহাদের পক্ষে সত্যিই অপমানজনক হইয়া উঠিয়াছে। কিছুকাল হইল সিভিল বিবাহের আইন পাশ হইয়া গেছে। সে সময় গোরা ও বিনয় কাগজে ওই আইনের বিরুদ্ধে তীব্রভাবে আলোচনা করিয়াছে। আজ সেই সিভিল বিবাহ স্বীকার করিয়া বিনয় নিজেকে হিন্দু নয় বলিয়া ঘোষণা করিবে, এও তো বড় শক্ত কথা। বিনয় হিন্দু সমাজে থাকিয়া ললিতাকে বিবাহ করিবে, এ প্রস্তাব পরেশ মনের মধ্যে গ্রহণ করিতে পারিলেন না। দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বিনয় উঠিয়া দাঁড়াইল এবং উভয়কে নমস্কার করিয়া কহিল, আমাকে মাফ করবেন, আমি আর অপরাধ বাড়াব না বলিয়া ঘর হইতে বাহির হইয়া গেল। সিঁড়ির কাছে আসিয়া দেখিল সম্মুখের বারান্দায় এক কোণে একটি ছোট ডেস্ক লইয়া ললিতা একলা বসিয়া চিঠি লিখিতেছে। পায়ের শব্দে চোখ তুলিয়া ললিতা বিনয়ের মুখের দিকে চাহিল। সেই তাহার ক্ষণকালের দৃষ্টিটুকু বিনয়ের সমস্ত চিত্তকে এক মুহূর্তে মথিত করিয়া তুলিল। বিনয়ের সঙ্গে তো ললিতার নতুন পরিচয় নয়, কতবার সে তাহার মুখের দিকে চোখ তুলিয়াছে, কিন্তু আজ তাহার দৃষ্টির মধ্যে কি রহস্য প্রকাশ পাইল। সুচরিতা ললিতার একটি মনের কথা জানিয়াছে, সেই মনের কথাটি আজ ললিতার কালো চোখের পল্লবের ছায়ায় করুণায় ভরিয়া উঠিয়া একখানি সজল স্নিগ্ধ মেঘের মতো বিনয়ের চোখে দেখা দিল। বিনয়েরও এক মুহূর্তের চাহনিতে তাহার হৃদয়ের বেদনা বিদ্যুতের মতো ছুটিয়া গেল। সে ললিতাকে নমস্কার করিয়া বিনা সম্ভাষণে সিঁড়ি দিয়া নামিয়া চলিয়া গেল।